ইয়েই করে না। আমরা আশা করি সবাই ভালো আছি। আর আমরা এই নবম অধ্যায় আজকে লাস্ট ক্লাস করতেছি, দশম ক্লাস এবং লাস্ট ক্লাস। এটার ইচ্ছা করলে আমরা অঙ্ক নিয়ে কাজ করতে পারি, কিন্তু দীর্ঘদিন যেহেতু এই অধ্যায় আমরা কাজ করছি, এই অধ্যায়টা একটু রেস্ট দিব। আর এই অধ্যায়ে আমরা কাজ করব না, কারণ অনেকদিন একটা অধ্যায় আমরা যখন ক্লাস করি তখন একটু ঝামেলা হয়ে যায়, খারাপ লাগে। আমরা নতুন অধ্যায় একটা শুরু করতে যাবো ইনশাল্লাহ সামনের দিনে। আমরা যেগুলো বাদ ছিল সেগুলো নিয়ে কথা বলবো। স্বরগ্রাম, এই তরঙ্গ অধ্যায়ের স্বরগ্রাম, অর্থাৎ আমরা যারা গান শিখি তারা হয়তো এগুলো জানি স্বরগ্রামটা কি আসলে, সেগুলো নিয়ে তো কথা বলা এখানে। যে নির্দিষ্ট কম্পাঙ্ক বা তীক্ষ্ণতার কয়েকটি সাজানো সুরকে বলা হয় স্বরগ্রাম। নির্দিষ্ট কম্পাঙ্ক বা তীক্ষ্ণতার কয়েকটি সাজানো সুরকে বলা হয় স্বরগ্রাম। যে কোনো সুর বা তার অষ্টক বা দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্ট সুরের মধ্যে কয়েকটি নির্দিষ্ট সুর আমাদের কানে সহজে সাড়া দেয়। এই সুরগুলোর মধ্যে সমসঙ্গতি বজায় থাকে বলে এরা সঙ্গীত গুণ সম্পন্ন হয়। এরূপ সমসঙ্গতিপূর্ণ কতগুলো সুরের সমষ্টিকে বলা হয় স্বরগ্রাম। স্বরগ্রামের সর্বনিম্ন কম্পাঙ্কের সূচনাকে বলা হয় টনিক বা প্রধান সুর বলা হয়। আমরা যারা সাধারণত গান শিখি, যেরকম আমার মনে হয় ইসি গান পারে, গাইতে পারে, তারা হয়তো এগুলো আস্তে আস্তে ভালো বুঝতে পারবে। আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে এরকম এই স্বরগ্রামের একটা ছক দেওয়া আছে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, যেটা আমরা জানি সেটাই একটা ছক আকারে দেওয়া হয়েছে। এটা আমি পরের পেজে যাচ্ছি, তোমরা যদি পারো এটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আমি স্বরগ্রামের যে ছকটা আমাদের দরকার সেটা দিয়ে দিলাম। আমি এখানে আসলে প্রতিটা মানে বিভিন্ন দেশে বিভিন্ন নাম করে এটা দেওয়া হয়। যেরকম বাংলাদেশের এগুলো প্রতীক, যেটা একবারে প্রধান মানে শুরুর যে টনিকটা সেটা হচ্ছে সা, যার কম্পাঙ্ক হচ্ছে 256 হার্টজ। আমরা যে গান যারা গায় তারে সা রে গা মা পা ধা নি সা, এটা যারা বলি তারা কিন্তু আসলে জানি এই সা যেটা সেটার কম্পাঙ্ক হচ্ছে 256 হার্টজ। সেভাবেই কিন্তু গানটা গাইতে হয়, সেভাবেই কিন্তু আসলে সুরটা উঠাইতে হয় যেন কম্পাঙ্কটা 256 হার্টজ হয়। তাহলে আমাদের বাংলাদেশের নাম অনুসারে আসতেছে কি সা রে গা মা পা ধা নি। আর লাস্টের প্রথমে যে সা আর এই লাস্টের ছা এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এখানে যে কম্পাঙ্কটা 256 হার্টজ, লাস্টের কম্পাঙ্কটা অবশ্যই কিন্তু ডবল হয়ে যায়, অর্থাৎ 512 হার্টজ হয়ে যায়। সা রে গা মা পা ধা নি সা, লাস্টের সাটা দ্বিগুণ উচ্চারণে হয় এটা। আমাদের পাশ্চাত্যের এগুলোর মানের দরকার নাই, শুধু বাংলাদেশের এই নামগুলোর দরকার এবং কম্পাঙ্ক গুলো দরকার। নাম এবং কম্পাঙ্ক গুলো দরকার, আর অনুপাতটা অনেক সময় আমাদের দরকার হয়। এজন্য আমরা এগুলো মনে রাখার দরকার। আমরা বাংলাদেশের যে নামগুলো আছে, সারের কম্পাঙ্ক কত, রে গা মা পা ধা নি সা, এগুলোর কার কত কম্পাঙ্ক, এগুলো যদি একটু মনে রাখি হতো ভালো হতো আমাদের। আমরা এগুলো নিয়েই কথা বলবো আস্তে আস্তে। এগুলো নিয়ে আজকে মূল পড়াগুলো আগাম আমরা। ফার্স্টে আমরা কথা বলবো সুর কি আসলে। সুর হচ্ছে যে শব্দটা উৎপন্ন করা হচ্ছে তার কম্পাঙ্ক যদি একটাই হয়, সিঙ্গেল হয়, আর অন্য কোনো কম্পাঙ্কের মধ্যে না থাকে, তাকে বলা হয় সুর বলা হয়। মানে একটা কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর। একটাই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর। অর্থাৎ যদি কোনো সুরের বা কোনো শব্দের একটি মাত্র কম্পাঙ্ক থাকে তবে তাকে বলা হয় সুর। আমরা যেরকম সুরশলাকা থেকে যে শব্দটা বের হয় বা বেহালা থেকে যেটা বের হয়, সবগুলি কিন্তু আসলে সুর এটা। আর স্বর কি আসলে, স্বর হচ্ছে অনেকগুলো কম্পাঙ্কের সমষ্টি, অর্থাৎ অনেকগুলো সুরের সমষ্টিকে বলা হয় স্বর বলা হয়। যদি কোনো শব্দের মধ্যে একাধিক কম্পাঙ্ক থাকে তবে তাকে বলা হয় স্বর। যদি কোনো শব্দের মধ্যে একাধিক কম্পাঙ্ক থাকে তবে তাকে বলা হয় স্বর। আর এই দুইটার সমন্বয়ে আমরা আস্তে আস্তে আগাবো, যেরকম উপসুর, সমমেল বা হারমোনিক, এগুলো আস্তে আস্তে কথা বলবো। আমরা পরের পেজে যাব। আর স্বর সম্পর্কে আরো কিছু বলার দরকার। আমি যে কথাগুলো বলতেছি, তোমরা যে আমার কথাগুলো শুনতেছো, এটা আসলে কিন্তু স্বর, অর্থাৎ আমার এই কথার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কম্পাঙ্ক আছে। আমাদের এই কম্পাঙ্কটা কোনো সময় নাক দিয়ে আসতেছে, মুখ দিয়ে আসতেছে, বা অষ্ট, জিহ্বা, এগুলো সহকারে কিন্তু এই স্বরটা উৎপন্ন হচ্ছে। এই জন্য কম্পাঙ্কটা বিভিন্ন ধরনের হয়। স্বর হচ্ছে একাধিক সুরের সমষ্টি। আমরা যে কথা বলি তা হচ্ছে স্বর, কারণ এটি অনেকগুলো সুরের সমষ্টি। এটা স্বর না, অনেকগুলো সুরের সমষ্টি হবে। এটা স্বর লেখা আসছে, অনেকগুলো সুরের সমষ্টি হয় এটা। আমরা পরের পেজে যাচ্ছি। মূল সুর, আমি একটু কথা বলি যে মূল সুর হচ্ছে আমরা যে শব্দটা উৎপন্ন করি, আমরা যে কথাগুলো বলতেছি, আমরা যে কথা বলতেছি তার মধ্যে সবচেয়ে নিম্ন যে কম্পাঙ্কটা, সবচেয়ে নিম্ন যে কম্পাঙ্ক তাকে বলা হয় মূল সুর। কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলা হয় মূল সুর। কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলা হয়
মূল সুর। যেমন আমি এখানে কিছু উদাহরণ নিয়ে আসছি, 256 হার্টজ, 288 হার্টজ, 320 হার্টজ, 341 হার্টজ, 384 হার্টজ, 427 হার্টজ। মানে এগুলো সবগুলো কম্পাঙ্ক মিলে একটা স্বর উৎপন্ন হয়েছে। এইগুলো সবগুলো কম্পাঙ্ক মিলে একটা স্বরগ্রাম উৎপন্ন হয়েছে। তার মধ্যে সর্বনিম্ন যে কম্পাঙ্কটা, কত? 256 হার্টজ। এই যে 256 হার্টজ, এটাকে বলা হবে মূল সুর। এই 256 হার্টজকে বলা হবে মূল সুর। কোন একটা স্বরের মধ্যে সবচেয়ে নিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হবে মূল সুর। আর উপসুরটা কি আসলে এই মূল সুর বাদ দিয়ে বাদবাকি যা আছে, মূল সুর বাদ দিয়ে বাদবাকি যে কম্পাঙ্কগুলো থাকবে সবগুলো বলা হবে উপসুর। মূল সুর বাদ দিয়ে অন্যান্য যে কম্পাঙ্কগুলো থাকবে, যে শব্দগুলো থাকবে তাকে বলা হবে উপসুর। আমি এখানে 256 হার্টজ বাদ দিয়ে অন্যান্য যেগুলো কম্পাঙ্কগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আসলে উপসুর। আমরা পরের থিমে যাচ্ছি। এখানে সংজ্ঞাটা এরকম বলতে হয়, স্বর সৃষ্টিকারী সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সর্বনিম্ন তাকে মূল সুর এবং এর চেয়ে বেশি কম্পাঙ্কের সুরগুলোকে বলা হয় উপসুর। তো পরীক্ষা যদি আসে আমরা অবশ্যই একটু একটা উদাহরণ দিয়ে লেখার চেষ্টা করব। যে কোনো কম্পাঙ্ক তোমরা লিখতে পারো, যে কোনো কম্পাঙ্ক লিখতে পারো। তোমরা যে এইগুলোই লিখবা তা না, তোমরা ইচ্ছা মতো লিখবা। তার মধ্যে সবচেয়ে কম্পাঙ্ক যার কম তাকে বলা হবে মূল সুর, আর এই মূল সুর বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো বলা হবে উপসুর। আর এর সঙ্গে আরেকটা এরকম প্রশ্ন আছে, হারমোনিক বা সমমেল। হারমোনিক বা সমমেল সেটা আসলে কি? মূল সুর যেটা আমরা 256, এই 256 দিয়ে যেগুলো ভাগ করা যায়, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসে ভাগ করে, তাকে বলা হবে সমমেল বা হারমোনিক। অর্থাৎ মূল সুর দ্বারা যেগুলোকে বিভাজ্য করা যায়, এবং পূর্ণ সংখ্যা আসে, নিঃশেষ বিভাজ্য তাকে বলা হয়, সেটা হচ্ছে আসলে আমাদের হারমোনিক বা সমমেল। ওই সংখ্যাটা এভাবে দিতে হয়, উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের যদি সরল গুণিতক হয়, অর্থাৎ দ্বিগুণ, তিনগুণ ইত্যাদি হলে তাদেরকে বলা হয় হারমোনিক বা সমমেল। এই উপসুরগুলোর মধ্যে যে কম্পাঙ্কগুলো অর্থাৎ 256 হার্টজ দ্বারা যেগুলো ভাগ করা যাবে তাকে বলা হবে সমমেল বা হারমোনিক বলা হয়। আমরা যেটা দ্বিগুণ হয় তাকে দ্বিতীয় হারমোনিক বা সমমেল বলি, তিনগুণ হলে তৃতীয় হারমোনিক বা তৃতীয় সমমেল বলি আমরা। আমরা এখানে ওই কথাই বলছি যে উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক অর্থাৎ দ্বিগুণ, তিনগুণ ইত্যাদি হলে তাদেরকে হারমোনিক বা সমমেল বলে। যেরকম 512 হার্টজ হচ্ছে 256 হার্টজের হারমোনিক, কারণ এটা ভাগ করলে কিন্তু 2 গুণ হয়। এখানে 2 গুণ, আমি এতে 256 আর এইখানে আরেকটা ভাগ করে এটা আসে কত? 200, এই যে 512, এই 256 আর 512, 512 যদি 256 তে ভাগ করা হয় কিন্তু 2 আসে এখানে। অনুরূপভাবে এটাকেও কিন্তু আসলে ভাগ করা যায়, এটা 3 গুণ হচ্ছে। তাহলে এই দ্বিতীয় যেটা সেটা বলা হয় দ্বিতীয় হারমোনিক, এটা যেটা ভাগ করে 3 আসে তৃতীয় হারমোনিক। আর এমনি প্রথম যেটা মূল সুর যেটা তাকে বলা হয় কিন্তু প্রথম হারমোনিক বলা হয়। মূল সুর নিজে একটা হারমোনিক, সেটা বলা হয় প্রথম হারমোনিক বা সমমেল বলা হয়, প্রথম হারমোনিক বা সমমেল। যেটাতে ভাগ করে 2 আসে তাকে দ্বিতীয় হারমোনিক, ভাগ করলে যেটা 3 আসে সেটা হচ্ছে তৃতীয় হারমোনিক বলা হয়। আমরা আশা করি এগুলো পারবো ইনশাআল্লাহ। বইও এগুলো সুন্দর করে দেওয়া আছে, হয়তো বই একটু বড় বড় করে দেওয়া আছে, আমি এখানে একটু ছোট করার চেষ্টা করছি। আমরা পরের পেজে যাচ্ছি। সকল সমমেল উপসুর, কিন্তু সকল উপসুর কিন্তু সমমেল বা হারমোনিক নয়। ব্যাখ্যা করো। আসলে সমমেল হবে তারাই যারা মূল সুরের দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ এরকম, তাদেরকে বলা হবে সমমেল। আরেকবার শোনো, সমমেল হবে তারাই যারা আসলে মূল সুরের দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ, তাদেরকে বলা হবে সমমেল। এই সমমেল বাদ দিয়ে আসলে সমমেল সহ যা 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 কম্পাঙ্ক থাকবে সবগুলি কিন্তু আসলে উপসুর। আমি ওই কথাগুলো এভাবে সাজায় লিখবো, এভাবে বলবা যে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট সুরের সমন্বয়ে স্বর সৃষ্টি হয়। একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট সুরের সমন্বয়ে স্বর সৃষ্টি হয়। স্বরের মধ্যে যে কম্পাঙ্ক সর্বনিম্ন তাকে বলা হবে মূল সুর। এই মূল সুর বাদ দিয়ে যেগুলো থাকবে, যে কম্পাঙ্কগুলো থাকবে তাকে বলা হবে উপসুর। এই উপসুরগুলোর মধ্যে যাদের আবার মূল সুরের সরল গুণিতক হয়, অর্থাৎ এই উপসুরগুলোর মধ্যে যাদেরকে মূল সুর দ্বারা ভাগ করলে 2 গুণ, 3 গুণ, 4 গুণ আসবে, তাদেরকে বলা হবে হারমোনিক বা সমমেল। তাহলে এই সুতরাং এই কথাটা আমরা বলতেই পারি কিন্তু সকল সমমেল উপসুর, কিন্তু সকল উপসুর সমমেল বা হারমোনিক নয়। আমরা এই কয়েকটা কথা যদি সাজা লিখতে পারি তাহলে 2 মার্ক। এইটা আর এর আগের অধ্যায় আমি এর আগের
ক্লাসে একটা দিছিলাম। এই দুইটাই আসলে কিন্তু বারবার আসে, যে কোনো একটা আসেই। আপনারা হয়তো দেখবেন পরীক্ষায় এটাই বারবার আসে, এটা হয়তো সামনের পরীক্ষা যেটা আসতেছে ইনশাল্লাহ কমন পাবে এরকম। একটু মনে রাখার চেষ্টা করি, এগুলো দরকার। আমরা পরের থিমে যাচ্ছি এই পেজেই। অষ্টক। অষ্টকটা আসলে কি, যে কোন সুরের কম্পাঙ্ক যদি অপর একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়। তো এখানে আসলে মূল সুর হওয়ার দরকার নাই, যে কোনো দুইটা কম্পাঙ্কের কথা বলা হচ্ছে। যে কোনো দুইটা কম্পাঙ্কের মধ্যে যদি এদের অনুপাতটা 1:2 হয়, অর্থাৎ দ্বিগুণ হয়, একটা আর একটা দ্বিগুণ হয়, তবে দ্বিতীয়টিকে আসলে প্রথমটির অষ্টক বলা হয়। দুটা কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক যদি একটা আর একটা দ্বিগুণ হয়, তাহলে দ্বিতীয়টাকে অর্থাৎ বেশিটাকে প্রথমটার অষ্টক বলা হয়। মনে থাকবে অবশ্যই। সুর বিরাম। সুর বিরামটা আসলে কি, যে দুটি সুরের কম্পাঙ্কের অনুপাতকে সুর বিরাম বা বিভেদ বা ব্যবধান বা অবকাশ বলে। দুটি কম্পাঙ্কের সুরের যে কম্পাঙ্কের অনুপাত, তাদেরকে বলা হয় সুর বিরাম, বিভেদ, ব্যবধান বা অবকাশ বলে। সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা পরের থিমে যাচ্ছি, পরের পেজে আসতেছি। ওকে, সঙ্গীতের কয়েকটি ব্যবহারিক শব্দ, এগুলো দরকার আমাদের। যারা সঙ্গীত শিখে, বারবার বলতেছি, হয়তো তুলনা সরেন জানে, গান টান গায়, তো ত্রয়ীটা আসলে কি? ত্রয়ীটা আসলে কি, যে তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত, তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6 হয়, তবে তাদের মিলনে সুমধুর সুর উৎপন্ন হয়। এরূপ শব্দের সমন্বয়কে বলা হয় সঙ্গীতে ত্রয়ী বলে। এ ধরনের সমন্বয়কে সঙ্গীতে আসলে ত্রয়ী বলা হয়। তিনটা যন্ত্র থেকে ধরো কম্পাঙ্ক উৎপন্ন হচ্ছে, তিনটা যন্ত্র থেকে কম্পাঙ্ক উৎপন্ন, ধরলাম হারমোনিয়াম, গিটার বা বেহালা, এই তিনটা যন্ত্র মিলে যে কম্পাঙ্কটা উৎপন্ন হয়েছে, তাদের যদি কম্পাঙ্কের অনুপাতটা এরকম হয়, 4:5:6 হয়, তাহলে এখান থেকে যে তিনটা মিলে একটা নতুন সুর উৎপন্ন হয়েছে, স্বর উৎপন্ন হয়েছে, সেটা শুনতে কিন্তু অনেক ভালো লাগবে। এদেরকে বলা হয় ত্রয়ী বলে। তো ওই সংজ্ঞাটা এভাবে আসে, তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত যখন 4:5:6 হয়, তখন তাদের মিলনে সুমধুর সুর উৎপন্ন হয়। এরূপ শব্দের সমন্বয়কে সঙ্গীতে ত্রয়ী বলে। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারছো এগুলো। এরপরে আমি উদাহরণ দিয়ে রাখছি, যেরকম আমরা এর আগে যে সঙ্গীতের আমি যে ছকটা দিয়ে দিছিলাম, এই সা রে গা মা পা ধা নি সা, তার মধ্যে এই যে সা গা পা, এই সা গা পা তিনটার যে কম্পাঙ্ক, সা এর কম্পাঙ্ক হচ্ছে 256 হার্টজ, গা এর কম্পাঙ্ক হচ্ছে 320 হার্টজ এবং পায়ের কম্পাঙ্ক হচ্ছে 384 হার্টজ। এটার অনুপাত কিন্তু আসলে এরকম হয়, 4:5:6, ভাগ করলে এরকম আসে, ভাগ করলে এরকম মানটা আসার কথা, 4:5:6 হয়। এই তিনটা সুর মিলে একটা ত্রয়ী উৎপন্ন হয়। এই তিনটা কম্পাঙ্ক যদি একসঙ্গে বাজানো হয়, এই তিনটা কম্পাঙ্ক যদি একসঙ্গে বাজানো হয়, তাহলে অনেক সুন্দর একটা স্বর উৎপন্ন হয়। এটা হলো ত্রয়ী। আর একটা আছে স্বরসঙ্গতি, আর একটা বলা হয় স্বরসঙ্গতি। এটা কি আসলে আমরা যে ত্রয়ীটা পাইছি, যে ত্রয়ীটা পাইছি এরকম 4:5:6, এর সঙ্গে আর একটা অনুপাত আসবে কি, এই 4-এর ডবল অর্থাৎ 8, 4:5:6:8। এটাও কিন্তু সুন্দর লাগে, এটাও শুনতে অনেক ভালো লাগে। এটাকে বলা হয় স্বরসঙ্গতি। আমরা এরকম বলবো যে চারটি শব্দের কম্পাঙ্কের অনুপাত, চারটি শব্দের কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6:8 হয়, তবে এখানে শর্ত হচ্ছে এই লাস্টেরটা, চতুর্থটা প্রথমটা দ্বিগুণ হবে, চতুর্থটা প্রথমটা দ্বিগুণ হবে, তবে তাদের মিলনেও কিন্তু একটা শ্রুতিমধুর শব্দের উৎপন্ন হয়, তাকে বলা হয় স্বরসঙ্গতি বলে। আমি এখানে এই কথাটা লিখতে একটু মিস করছি, এটা লিখে দিতে হতো আসলে। চতুর্থটা, যে চতুর্থ শব্দ নিয়ে কথা বলা হচ্ছে, তার কম্পাঙ্ক অবশ্যই প্রথমটার কম্পাঙ্কের দ্বিগুণ হতে হবে, তবে এই চারটা সুর মিলে একটা নতুন স্বরের উৎপন্ন হয়, যাকে বলা হয় স্বর সঙ্গতি। আমি উদাহরণ হিসেবে রাখছি এখানে। আমরা এই যে সা গা পা আর লাস্টের ছা, প্রথম ছায়ের কম্পাঙ্ক হচ্ছে আমাদের 256, আর লাস্টের ছায়ের কম্পাঙ্ক আরেকটু তীক্ষ্ণ হয়, এটা 512 হার্জ হয়। এদের অনুপাত কত হয়? এদের অনুপাত হচ্ছে 4:5:6:8। এই ধরনের শব্দগুলো মিলে একটা নতুন শব্দের বা সুরের স্বরের সৃষ্টি করে, তাকে বলা হয় স্বরসঙ্গতি। এটাও কিন্তু শুনতে অনেক ভালো লাগে।
আপনারা যারা গান শিখবেন বা শিখেন তারা হয়তো এগুলো ভালো মতো বুঝতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আমরা পরের থিমে যাচ্ছি, পরের পেজে যাচ্ছি আমি একবারে। সঙ্গীতের কিছু বৈশিষ্ট্য যা পদার্থ বিজ্ঞানের অবদান। আমরা পদার্থ বিজ্ঞান পড়তেছি, সঙ্গীতে কি কাজে লাগে এটা। এটা আমরা ফার্স্টেই এটা লিখবো যে যে সমস্ত শব্দ আমাদের কানে শুনতে ভালো লাগে, যে সমস্ত শব্দ আমাদের কানে শুনতে ভালো লাগে তাদেরকে আমরা বলি সুশ্রাব্য শব্দ বলি। এখানে জ ফালা মিস করছি, ঠিক করে নিও, সুশ্রাব্য শব্দ বলি। আর সুশ্রাব্য শব্দের প্রধান তিনটা বৈশিষ্ট্য হচ্ছে, সুশ্রাব্য শব্দের মানে যেগুলো শুনতে ভালো লাগে এ ধরনের শব্দের তিনটা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে শব্দ উচ্চতা বা তীব্রতা, তীক্ষ্ণতা বা কম্পাঙ্ক, আর একটা হচ্ছে গুণ বা জাতি। শব্দ উচ্চতা ও তীব্রতা, তীক্ষ্ণতা বা কম্পাঙ্ক, আর গুণ বা জাতি। আসলে কোনটা দিয়ে কি বোঝানো হয় এটা আমাদের দরকার, কোনটা দিয়ে কি বোঝানো হয় এটা আমাদের দরকার। আমি ফার্স্টেই শব্দ উচ্চতা বা তীব্রতা নিয়ে কথা বলি। সেটা কি, আসলে শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা, শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা একটি শব্দ অন্য একটি শব্দ হতে কত বেশি জোরালো তা বোঝা যায়, তাকে শব্দের তীব্রতা বা প্রাবল্য বা শব্দ উচ্চতা বলে। আমরা উদাহরণস্বরূপ যদি এখানে বলি যে আমরা এই আমি এবং আমার, হয়তো আমার বয়সী কোন একটা মেয়ে, ছেলে এবং মেয়ে দুজনে যদি একসঙ্গে শব্দ উৎপন্ন করে তাহলে অবশ্যই কিন্তু মেয়েদের শব্দটা বেশি শব্দ জোরে শোনা যাবে, তাদের তীব্রতা কিন্তু বেশি হবে আসলে। কারণ এটা আসলে তীক্ষ্ণতার মধ্যে আসে, তীক্ষ্ণতা কম্পাঙ্ক। আমি ওটা না বলে এমনি যদি বলি যে আসলে কোনটা জোরে হচ্ছে কোনটা ধীরে হচ্ছে, আমরা যদি বিটের সাহায্যে বুঝতে পারি। কিন্তু বিট বা ট্রেবলস, যারা মিউজিক সম্পর্কে জানো, বিট বাড়ায় দেওয়া হয় অনেক সময়, তাহলে শব্দ বৃদ্ধি পায় না। আসলে শব্দ এমনি বুঝতে পারি কোনটা জোরে হচ্ছে কোনটা আস্তে হচ্ছে। যে গুণের কারণে এটা বুঝতে পারছি তাকে বলা হচ্ছে প্রাবল্য বা তীব্রতা বলা হয়, বা শব্দ উচ্চতা বলা হয়। খ নাম্বারটা হচ্ছে এরকম, তীক্ষ্ণতা বা কম্পাঙ্ক। তীক্ষ্ণতা বা কম্পাঙ্কটা আসলে কি, শব্দের যে বৈশিষ্ট্যের জন্য কোন সুর চড়া বা চিকন বা কোন সুর মোটা বা খাদে তা বোঝা যায়, তাকে শব্দের তীক্ষ্ণতা বলে। তীক্ষ্ণতা কম্পাঙ্কের সমানুপাতিক। আমি এখানে একটু বলে রাখি যে আমরা হারমোনিয়াম যখন বাজাই, যারা হারমোনিয়াম বাজাচ্ছ, হারমোনিয়ামের আসলে বাম থেকে ডান দিকে গেলে সুর কিন্তু ক্রমশ মোটা হয়ে যায়, চড়া হয়ে যায়, ক্রমশ এটা চড়া হয়, তো চিকন হয়, মোটা না চিকন হয়, আস্তে আস্তে তীক্ষ্ণ হয়। মূল কথা, প্রথমে যেটা ছা পাবা এটা কিন্তু আসলে কম্পাঙ্ক 256 হার্টজ, আর লাস্টের দিকে যে আরেকটা যে ছা পাবা তার কম্পাঙ্ক অবশ্যই কিন্তু 512 হার্টজ, অর্থাৎ আরো তীক্ষ্ণ হয়ে যায়। হারমোনিয়াম থেকে, হারমোনিয়ামের বাম থেকে ডানে গেলে আসলে শব্দের তীক্ষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পায়। তা আসলে তীক্ষ্ণতা আমরা এমনিতে বুঝতে পারি কোন শব্দটা বেশি তীক্ষ্ণ হচ্ছে, কোন শব্দটা বেশি তীক্ষ্ণ হচ্ছে না। আমরা এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে মেয়েদের শব্দের ভোকাল কোডটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দৃঢ় হয় না, শক্ত হয় না, ওদের তীক্ষ্ণতা আগের মতোই থাকে। ওদের গলার স্বর কিন্তু এমনিতেই তীক্ষ্ণ হয়, চিকন হয়। আর পুরুষের গলার স্বর কিন্তু আসলে আস্তে আস্তে মোটা হয়ে যায়। ঠিক আছে, ভোকাল কোডের পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটে। লাস্ট আর একটা দরকার, গুণ বা জাতি। আমি পরে পেজে যাচ্ছি গুণ বা জাতি নিয়ে কথা বলার জন্য। স্যার আগের পেজটা একটু দিবেন? আগের পেজটা নিবা? জি স্যার। ঠিক আছে, নাও, সমস্যা নাই। তোকে আমরা পরের পেজে আসলাম। গুণ বা জাতি আমরা কিন্তু আসলে মিউজিক দেখে বুঝতে পারি আসলে কোন যন্ত্র থেকে উৎপন্ন হচ্ছে, গিটার থেকে আসতেছে না তবলা থেকে আসতেছে না হারমোনিয়াম থেকে আসতেছে। আসলে বৈশিষ্ট্য দেখেই কিন্তু বোঝা যায়, এটা আসলে গুণ বা জাতি। যে বৈশিষ্ট্যের দ্বারা একই তীব্রতা ও তীক্ষ্ণতা দুটি শব্দকে পরস্পর হতে আলাদা করা যায় তাকে শব্দের গুণ বা জাতি বলে। আমরা কিন্তু শব্দ শুনেই বুঝতে পারবো এটা আসলে তবলা থেকে আসতেছে না এটা হারমোনিয়াম থেকে, না এটা তোমার হচ্ছে গিটার থেকে আসতেছে, সবগুলো কিন্তু বুঝতে পারবো। এটাই হচ্ছে আসলে গুণ বা জাতি। আর আজকের লাস্ট থিম হচ্ছে এটা। আমি একটু বলে নেই যে একসাথে কয়েকটি বাদ্যযন্ত্র যেরকম বেহালা, গিটার, বাঁশি একই তীব্রতা ও তীক্ষ্ণতায় বাজানো হয় তাহলে কোন সুরটি কোন যন্ত্রের থেকে আসে তা সহজে কিন্তু আমরা বুঝতে পারি। এটা কি আসলে বলা হচ্ছে গুণ বা জাতি বলা হয়। এটা হচ্ছে গুণ বা জাতি। আর লাস্ট আর একটা থিম যে স্বরগোল ও সঙ্গীত গুণ এবং এদের প্রভাব। আমরা যে জোরে জোরে শব্দ বাজাই শুনি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির সৃষ্টি করে। সেটা আমরা এখানে বলছি যে শব্দ উৎপন্নকারী উৎসের কম্পন যদি অনিয়মিত
এবং ক্ষণস্থায়ী হয়, তবে যে শব্দ উৎপন্ন হয় তা সুর বর্জিত বা সরগোল হয় এটা। এ সকল শব্দ আমাদের আসলে কানে কিন্তু বিরক্তিকর বা শ্রুতি কটু হয়, একে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের প্রভাবে কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতি হয়, যেরকম মানসিক উত্তেজনা বাড়ায়, মনোযোগ কেড়ে নেয়, মেজাজ খিটখিটে হয়, অথবা এর ফলে দেখা যায় বমি বমি ভাব হতে পারে, রক্তচাপ বৃদ্ধি পায়, অনিদ্রা হয়, ক্লান্তি আসে, অবসাদ দেখা দেয়, স্থায়ীভাবে হৃৎপিণ্ড ও মস্তিষ্কে জটিল রোগের সৃষ্টি হয়, আলসার হয়, শ্রবণ শক্তি হ্রাস পায়। সবগুলো কিন্তু এই আপনার শব্দ দূষণের কারণে হয়ে থাকে এগুলো। সবগুলি কিন্তু শব্দ দূষণের কারণে এগুলো হয়ে থাকে। তাই এটার একটু স্ক্রিনশট দিয়ে নাও এই পেজের, আমি স্ক্রিনশট দরকার এটার। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের এই শব্দ দূষণ আমাদের জন্য কি ক্ষতিকর প্রভাব নিয়ে আসে, এটা 2 মার্কের জন্য আসে। আমি লাস্ট এই পর্যন্ত আজকে পড়াচ্ছি। আম আমি আসলে অত সুস্থ না। আমি গতদিন তোমাদের হয়তো বলছিলাম নাকি জানি না।